হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। দুপুর গড়িয়ে যাচ্ছে, রোদের তাপ তীব্র, বাতাসের ভাপে হালকা গরম। আরিফ বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। ইনান আমার কোলে ঘুমিয়ে পড়েছে। ওকে বিছানায় শুইয়ে দিতে দিতে বললাম, হামজা জিজ্ঞেস করছিল শার্টের খোঁজে যাব কখন। আরিফ চোখ মেলল না, ভাবলেশহীন গলায় বলল, তুমি কি বলেছ? কখন যাবে? তোমাকে জিজ্ঞেস না করে কি বলবো? গেলে এখন যাওয়া যায়, দুপুরে ভিড় কম থাকে। হামজাকে গিয়ে বলো তৈরি হয়ে নিতে, মিনিট 10 মধ্যে বের হবু। আমিও কি তোমাদের সাথে যাব? আসলে আমার একটু কাজ ছিল, কাপড়ের দোকানে যেতে হবে গু। চলো। ইমানকে কি করবে? সাথে নিয়ে যাবে? আম্মাকে জিজ্ঞেস করব, বললে সাথে নিয়ে যাবু। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, যা করবে তাড়াতাড়ি করোগ। শাশুড়ি মা বিছানায় বসে পান চিবুচ্ছেন। আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন, কিছু বলবে নাকি? আসলে আম্মা, আমার একটু মার্কেটে যেতে হবে, কিছু কেনাকাটা করতে হবে। আপনার ছেলের সাথেই যাব। ইনান ঘুম, ওকে কি আপনার কাছে রেখে যাব? দুদিন পর পর কিসের এত কেনাকাটা? সেদিনও তো কত কিছু কিনে নিয়ে এলে, আজকে আবার কি কিনবে? কিছু লাগলে আরিফকে বলে দাও, ও নিয়ে আসবে কি। আমার জিনিস হলে ওকে বলতে সমস্যা ছিল না। হিমির জন্য কিনতে হবে, মেয়েলি ব্যাপার, তাই আমাকে বলেছিল। আশা করি বুঝতে পারছেন। ও ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না গি। মাথা দুলিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলাম। মানুষ কত অদ্ভুত। বাইরে বেশ গরম, অটোরিকশায় বসে আছি, গায়ে বাতাস লাগছে, তবুও গরম কমছে না। আরিফ বলল, এত বড় মার্কেটে অনেক দোকান, কতগুলো খোঁজ করব? হামজা বলল, কাজ না হওয়া পর্যন্ত যতগুলো দোকান দেখতে হবে দেখবগু। আরিফ কিছু বলল না, বাইরে তাকিয়ে রইল। অটোওয়ালা বলল, কাপড় কিনবেন নাকি? আমি একটু হেসে বললাম, হ্যাঁ, বাচ্চার কাপড়। একজনের গায়ে দেখে পছন্দ করেছে, সে বলছে সব দোকানে পাওয়া যায় না, তাই ও মার্কেটের শেষ মাথায় একটা নতুন দোকান উঠেছে, গিয়ে দেখতে পারেন, ওইখানে সব পাওয়া যায়। উনার কথায় প্রথমে সেই দোকানেই গেলাম। কয়েকটা ছেলে দোকানের মধ্যে বসে ঝিমাচ্ছে। আমাদের দেখে হুড়মুড়িয়ে উঠে দাঁড়াল, হড়বড় করে বলল, কি লাগবে বলুন, আমাদের এখনে সব আছে গিউ। আরিফ গম্ভীর মুখে শার্টটা ওদের দেখাল, বলল, এমন শার্ট পাওয়া যাবে? ছেলেটা শার্ট হাতে নিল, একটু সময় নিয়ে নেড়েচেড়ে দেখল। না স্যার, এমন শার্ট আমাদের এখানে পাওয়া যায় না, এর বাইরে অন্য কিছু দেখাব? প্রয়োজন নেই গু। ছেলেটা বিরক্ত চোখে তাকাল। দুপুরের ভাত ঘুম ভেঙে যাওয়ায় সে বেশ বিরক্ত। তারপর কিছু বিক্রি হয়নি, বিরক্ত হবারই কথা। 10-12টা দোকান ঘুরেও শার্টের হদিস করতে পারলাম না। হামজা বেশ ক্লান্ত গলায় বলল, এভাবে হবে না, অন্য উপায় বের করতে হবে গু। কি করতে চাইছেন? যা চোখে দেখবেন তা কানে শোনার দরকার কি? আসুন আমার সাথে কি বলেই সে নিজের শার্টের কলার টান। আরিফ হিসিয়ে বলল, ভাব দেখলে মনে হয় সিনেমার শুটিং করছে গি। আমি ওর দিকে হাসলাম। সে আর চোখে তাকাল, কিন্তু কিছু বলল না। হামজা বাজারের সবচেয়ে বড় দোকানে ঢুকল। শার্ট দেখিয়ে বলল, এটা কি আপনার দোকান থেকে কেনা? একজন কর্মচারী এগিয়ে এসে শার্ট দেখল, সহজ গলায় বলল, স্যার, বাজারের সবচেয়ে বড় দোকানটা আমাদের, প্রতিদিন হাজার হাজার টাকার কাপড় বিক্রি হয়, সামান্য একটা শার্টের কথা আলাদাভাবে মনে রাখা সম্ভব না গে। হামজা একটু হাসল, পকেট থেকে একটা কার্ড বের করে ছেলেটাকে দেখাল। পুলিশের লোক, তদন্ত করছি, তোমার বসকে ডেকে এসো কুইক। ছেলেটা মেকি হেসে এক ভদ্রলোককে ডেকে নিয়ে এলো। লোকটার চেহারা বেশ চমৎকার, হাস্যোজ্জ্বল মুখে চিন্তা ছাপ। সে বিনয়ের সঙ্গে বলল, কিভাবে সাহায্য করতে পারি? হামজা গম্ভীর গলায় বলল, এই শার্ট কি এই দোকানের?
ভদ্রলোক শার্ট দেখল। বেশ ভালো করে দেখল। সহজ গলায় বলল, না স্যার, এমন শার্ট আমাদের দোকানে নেই। আজকাল এসব কেউ পরে না, খুব বেশি বিক্রি হয় না, তাই রাখি না। বাজারের কোনো দোকানে পাওয়া যায় বলতে পারবেন? এখান থেকে সোজা গিয়ে বামে একটা দোকান আছে, ওর কাছে থাকলেও থাকতে পারে। হামজা বেরিয়ে গেল। আমি একটু হেসে অন্য কাপড় দরদাম করতে লাগলাম। আরিফ বলল, চাইলে কিনতে পারো। দেখছি। সময় নষ্ট করলাম না। পছন্দ হচ্ছে না বলে বেরিয়ে গেলাম। হামজা দোকানদারের সাথে কথা বলছে। দোকানদার চিন্তিত মুখে তার কথা শুনছে। ঠিকভাবে দেখে বলুন, এটাই সেই শার্ট? দোকানদার বলল, জি স্যার, এটাই সেই শার্ট। এক ভদ্রলোক কাপড়টা নিয়েছিল, বাজারের অন্য দোকানেও খুঁজেছে, পায়নি। পরে আমার কাছে এসেছে, অর্ডার দিয়ে গিয়েছিল। 2 সপ্তাহ পরে দিতে পেরেছি। এটা এমন কি শার্ট যে এত করে খোঁজ করছিল? সে কথা তো বলতে পারব না। মোবাইলে ছবি তুলে নিয়ে এসেছিল, বলেছিল খুব পছন্দ হয়েছে। কতদিন আগের কথা? কে নিয়েছিল বলতে পারবেন? হ্যাঁ, পারব। খাতায় উনার নাম আর মোবাইল নম্বর লেখা ছিল। দেখে বলছি। হামজা আমাদের দিকে তাকিয়ে হাসল। দোকানদার খাতাপত্র ঘেটে দেখে বলল, লোকটার নাম মোহন। এই হচ্ছে মোবাইল নম্বর। বেশ দাম দিয়ে শার্টটা কিনেছিলেন। আমি আরিফের মুখের দিকে তাকালাম। সেও বেশ অবাক হয়েছে। হামজা নম্বর টুকে নিল, দোকানদারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। আমি আরিফের সাথে কাপড় দেখতে লাগলাম। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে 3 জনে একটা রেস্তোরাঁয় ঢুকলাম। নিরিবিলি দেখে একটা চেয়ারে বসলাম। হামজা বলল, দেখলেন তো, সাধারণ মানুষের উপকার করার চেয়ে লোকজন পুলিশের উপকার করতে চায়। উপকার নয়, ক্ষমতার কাছে নত হওয়া পুরনো ব্যাপার। সৃষ্টির শুরু থেকে এই নিয়ম চলে আসছে। এটা এমন এক জিনিস যে জিনিসে মধুর সাথে বিষ মেশানো থাকে। মানুষ পতঙ্গের মতো ক্ষমতার পেছনে ছুটতে থাকে। মনুষ্যত্ব, নীতিনৈতিকতা সবকিছু বিকিয়ে দেয়। ভালো বলেছে। আরিফ ভাই, আপনি বোধহয় মোহনকে চেনেন। বিস্মিত গলায় বললাম, আপনি কিভাবে বুঝলেন? ভাইয়ের মুখ দেখে বুঝতে পেরেছি। যাই হোক, এই কেসের সাথে তার কোনো সম্পর্ক আছে? আরিফ বলল, মোহন আমার কলিগ। কেসের সাথে সম্পর্ক আছে কিনা জানা নেই, তবে সুরভি আপার সাথে কানেক্টেড ছিল। একটু যদি ব্যাখ্যা করতেন। করব। তার আগে তোমাকে একটা কথা দিতে হবে, এবং বুকে হাত রেখে বলতে হবে, তুমি তোমার কথা রাখবে। কি এমন বলবেন? কি কথা দিতে হবে? এখন আমি যা বলব সে কথা আমার বাবা মায়ের কাছে বলতে পারবে না, কোনো আত্মীয় স্বজনের কাছেও বলতে পারে না। নিজের বুকে দাফন করে দেবে। কথা দিচ্ছি, কাউকে বলবো না। যাই বলেন না কেন, সেসব আমার সাথে দাফন হবে। আরিফ তাকে টাকার ব্যাপারে সব বলতে আরম্ভ করল। হামজা খুব আগ্রহ সাথে আরিফের কথা শুনছে, ক্রমশ তার কপাল কুঁচকে যাচ্ছে। সবই তো শুনলে, তবে এই শার্টের ব্যাপারে আমি কিছু জানি না। কেন করেছে তাও জানি না। মোহনের সাথে দেখা করতে হবে, সরাসরি কথা বলতে হবে। এমনও হতে পারে সেই এই খুনটা করেছে। আরিফ ভাইয়ের কাঁধে দোষ চাপানোর জন্য উনার মতো শার্ট কিনেছি। আরিফ দীর্ঘশ্বাস ছাড়ল। ক্লান্ত গলায় বলল, মোহনের বাড়ির ঠিকানা জানি, চাইলে এখনও নিয়ে যেতে পারি। তবে আমার মনে হয় ওকে এখন বাড়িতে পাব। অফিসে পাব? সঠিক জানি না। আমি বললাম, তুমি উনাকে কল কেন দিচ্ছ না? মোহন ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো, দেখা করতে চাইলে নিশ্চয়ই না করবে না। হামজা বলল, সবকিছু এমন সহজ সমীকরণে হবে না। মোহন যদি এসবে জড়িত থাকে, তবে আরিফ ভাই দেখা করতে চাইলেই সন্দেহ করবে। তাহলে এখন কি করতে চাইছেন? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব, রাতে উনাদের বাড়িতে যাব। হুট করে যাব যেন কোনো অজুহাত দাঁড় করাতে না পারে। আরিফ মাথা দোলাল। আমি বললাম, ইনানের আব্বু, আমি একটু হিমির সাথে দেখা করতে যাব, ওকে এই জিনিসগুলো দিতে হবে। হামজা বলল, চলুন, আমিও আপনাদের সাথে যেতে চাই। হিমির সাথে কথা আছে। 3 জনে রওনা হলাম। বেলা পড়ে এসেছে। হিমির সাথে কথাবার্তা শেষে আর বাড়িতে ফিরলাম না, সোজা মোহনদের বাড়িতে গেলাম।
নাইমার কথা শুনে হিমি বেশ খুশি হয়েছে। উজ্জ্বল গলায় বলেছে, এবার আমি নিশ্চিন্ত হতে পারলাম। বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ আসছে। আরিফ বলল, এখন যাওয়া ঠিক হবে না গি। হামজা তার কথা শুনল না। বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগল। উপায় না দেখে আমরা দুজনও তার পিছনে যেতে লাগলাম। মোহন বলল, আরিফ ভাই, আপনি এখন এখানে? কোনো সমস্যা হয়েছে? আরিফ মেকি হেসে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম ঘুরে যাই। মোহন কিছু বলবে তার আগে এক মহিলা কথা বলে উঠল। ঝাঝালো গলায় বলল, বাড়ি তো না জেন সরাইখানা, যে যখন খুশি চলে আসছে গু। মোহন তেতে উঠল। বাড়ি কি তোর? তোর ইচ্ছেম তো সবাই আসবে। না না, আমার বাড়ি হবে কেন? তোমার বাড়ি, তোমার কথাম তো সব চলবে। ভাত রাঁধব, চাল নেই, অথচ চালের বস্তা খুলতে দিচ্ছ না। মনে হচ্ছে চালের বস্তায় হীরাজহর লুকিয়ে রেখেছ। মোহন তার কথার জবাব দিল না। আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভুল সময়ে এসেছেন, আসলে আমার একটু কাজ আছে, এখন কথা বলতে পারছি না। অন্যদিন আসবেন। কেমন? হামজা অত্যন্ত তীক্ষ্ণ গলায় বলল, আমার মনে হয় আমরা ঠিক সময়ে এসেছি। জানেনই তো আরিফ ভাইয়ের বোন হিমি সুরবির খুনের দায়ে গ্রেফতার হয়েছে। আমি এই ব্যাপারটা তদন্ত করছি। আপনার চালের বস্তায় কি আছে দেখতে চাই। এটা কোন ধরনের অসভ্যতা? লোকের বাড়ি ঢুকে আপনি হুমকি দিতে পারেন না গি? পুলিশ নিশ্চয়ই পারে। অপেক্ষা করুন, তাদের ডাকছি গু। সময় নষ্ট করার দরকার নেই। আসুন আমার সাথে। নিজেকে কষ্ট দিবেন না গি। হামজা মোহনের পেছনে গেল। আমরাও গেলাম। মোহন চালের বস্তা উপর করে মেঝেতে সব চাল ঢেলে দিল। বিরক্ত গলায় বলল, শান্তি হলে এখন যেতে পারেন গু। হামজা বলল, কথা শেষ হয়নি গু। বলুন, কি বলতে চান? আমি খুন করেছি। হামজা তাকে শার্ট দেখিয়ে বলল, এই শার্টটা আপনার? না, আমার না গে। অর্ডার দিয়ে বানিয়ে এসেছেন, আর এখন বলছেন আপনার না? দেখুন, অবান্তর কথাবার্তা বলবেন না। এই শার্ট আমার না গে। তাহলে এই মোবাইল নম্বরটা কার? আমার। অদ্ভুত ব্যাপার। শার্ট আপনার না, আপনি কেনেনি, কিন্তু অর্ডারের সাথে নাম আপনার, মোবাইল নম্বর আপনার গু। জানি না, জানতেও চাই না। আপনারা এখন আসতে পারেন। হামজা কিছু বলবে তার আগে সে তাকে থামিয়ে দিল। স্পষ্ট গলায় বলল, পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ইচ্ছে করলে তাদের সব কিছু বলে দিতে পারেন। তাছাড়া আপনারা না বললেও আমি বলবো। রাত দুপুরে এভাবে হয়রানি করার জন্য ক্ষমা করব না। আরিফ ভাই, আপনার থেকে এটা আশা করিনি গি। আমি কিছু বলতে গিয়েও বললাম না। আরিফের সাথে বেরিয়ে এলাম। আমরা বেরিয়ে আসার পরপরই বাড়ির ভেতরে চিৎকার চেঁচামেচি শুরু হল। মোহন নামের লোকটা খুব কুৎসিত ভাষায় বুকে গালিগালাজ করছে, বোধহয় গায়ে হাত তুলছে। মহিলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সেও সমানে কথার জবাব দিচ্ছে। পথে কেউ কোনো কথা বললাম না। বাড়ি ফিরে দেখি শাশুড়ি মা মুখ গোমরা করে বসে আছে। ভেবেছিলাম ঝগড়া করবে, কিন্তু তিনি তেমন কিছু বললেন না। হিমির ব্যাপারে জানতে চাইলেন শুধু। রাতে বেশ তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজ খুব ক্লান্ত লাগছে, ঘুম চোখ বুজে আসছে। সকাল সকাল নাইমার কল পেলাম। সে বেশ শান্ত গলায় বলল, আপনাদের সাথে কথা আছে। কোথায় দেখা করবেন? তুমি কোথায় দেখা করতে চাইছ? আগের দিন যেখানে দেখা করেছিলাম ওখানে আসলে আমার জন্য একটু সুবিধা হতো। এর বাইরে আপনাদের পছন্দ থাকলেও বলতে পারেন। সমস্যা নেই, আমরা আসছি। কখন আসব? নাইমার সময় বলে কল কেটে দিল। নাইমার কথা বলতেই হামজা বেশ উৎসাহ দেখাল। আরিফ বলল, আজ আমি যেতে পারব না, অফিসে যেতে হবে, কাজ আছে। তানজিলা, তুমি হামজার সাথে চলে যেতে পারবে? দরকার হলে আমি তোমাদের নামিয়ে দিতে পারব, তবে থাকতে পারব না গি। যদিও ইচ্ছে করছিল না, তবুও হ্যাঁ বললাম। সকালের খাওয়া শেষে বের হলাম। ঘুরতে বেরিয়ে ইনান বেশ খুশি, হাসছে, আধফোঁটা বুলিয়ে নানান কথা বলছে। নাইমা বলল, সুরবি যে বাড়িতে থাকত আমি সেখানে গিয়েছিলাম গু। হামজা বলল, কিভাবে গেলেন? আর সেখানে কি হয়েছে? সেখানে তেমন কিছু হয়নি, বাসা ভাড়ার অজুহাতে গিয়েছিলাম। বাড়ির মালিক বল, বাসা খালি নেই, পরে আসতে।
উনাকে বেশ কয়েকবার অনুরোধ করার পর চিলেকোঠার একটা ঘর দেখালেন গু। একটুকুই? এর জন্য এখানে ডেকে এসেছেন? আমি তো ভাবলাম সবকিছুর সমাধান করে ফেলেছেন গু। নাইমা তার কথায় গুরুত্ব দিল না। আমার দিকে ফিরে বলল, আমি একটা জিনিস খেয়াল করেছি। ওই